আজকের এই নিবিড় আলোচনায় স্বাগত। আমি আপনাদের হোস্ট, আর আমার সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ। হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনাটা সত্যি খুব রোমাঞ্চকর হতে চলেছে। একদম। যারা শুনছেন তাদের একটু কল্পনা করতে বলবো। মানে ধরুন, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝরাত, শ্মশানের পোড়া গন্ধ ভাসছে বাতাসে। পরিবেশটা একদম গা ছমছমে আর কি। হ্যাঁ, আর সেই ছাইয়ের ভেতর থেকে উঠে আসছে কয়েকজন মানুষ। তাদের মুখে ধরা আস্ত একটা মানুষের মাথার খুলি। বাপরে! তারা ঠিক শকুনের মতো ভঙ্গি করে একটা বীভৎস নাচ নাচছে। দৃশ্যটা শুনলে মনে হতে পারে এটা কোনো আধুনিক সাইকোলজিক্যাল থ্রিলার বা হরর সিনেমার ক্লাইম্যাক্স। অথবা হয়তো কোনো গুপ্ত কাল্ট বা কি বলে কালো জাদুর আসর। একদম তাই। কিন্তু অবাক করা বিষয় হলো এর কোনোটিই সত্যি নয়। এটি বাংলার অত্যন্ত প্রাচীন একটি গ্রামীণ লোক উৎসবের দৃশ্য। আর সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? যে মানুষটা ওই শ্মশানের অন্ধকারে মাথার খুলি নিয়ে তাণ্ডব নৃত্য করছে, সে হয়তো সারাদিন কোনো এক কাঠফটা রোদে অন্যের জমিতে লাঙল টেনেছে, বা হয়তো ভ্যান চালিয়েছে। হ্যাঁ, দিনের বেলার সেই অত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষটাই রাতের অন্ধকারে হয়ে উঠছে এক রোমহর্ষক শিল্পের কারিগর। ঠিক এই জায়গাটাতেই আজকের এই গবেষণাপত্র আর লোক সংস্কৃতির জার্নালগুলোর স্তূপ ঘাটতে গিয়ে আমি রীতিমতো হোঁচট খেয়েছি। আজকের এই নিবিড় বিশ্লেষণে আমরা গ্রাম বাংলার প্রাচীন উৎসব গাজন এবং এর সাথে জড়িয়ে থাকা বোলান গান নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা খুবই গভীর একটা বিষয়। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য শুধু এই উৎসবগুলোর বিবরণ দেওয়া নয়, বরং আমরা খুঁজব কেন বাংলার কৃষিজীবী মানুষ আজও এই রক্তক্ষয়ী, চরম যন্ত্রণাদায়ক ঐতিহ্যগুলোকে নিজেদের আত্মপরিচয়ের একেবারে কেন্দ্রে বাঁচিয়ে রেখেছে। খুব সুন্দর একটা প্রশ্ন। আর কেনই বা শ্মশান বোলানের মতো পরিবেশনায় শিল্পীরা মানুষের মাথার খুলি ব্যবহার করেন, এমন বীভৎস শিল্পের সৃষ্টি করেন? এই কেন শব্দটার উত্তর খুঁজতে গেলে আমাদের একদম শেকড়ে যেতে হবে। প্রকৃতির সাথে মানুষের টিকে থাকার যে আদিম লড়াই, গাজন আসলে সেই লড়াইয়েরই একটা প্রতিচ্ছবি। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হচ্ছিল। চৈত্র মাসের শেষের দিকের ওই কাঠফাটা রোদের কথা ভাবুন। মাটি শুকিয়ে ফেটে চৌচির, বৃষ্টির এক ফোঁটা দেখা নেই। আধুনিক শহরে জীবনে এসি ঘরে বসে হয়তো এর তীব্রতা ঠিক বোঝা যায় না। একদমই যায় না। কিন্তু একজন কৃষকের কাছে এটা আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন। আমার তো মনে হয় গাজন উৎসব যেন প্রকৃতির কাছে মানুষের একটা মরিয়া আবেদন, একটা রিসেট বাটন চাপার চেষ্টা। হ্যাঁ, ওই সার্ভাইভাল মেকানিজম। কিন্তু আমার প্রশ্ন হলো, বৃষ্টির জন্য প্রার্থনা তো মানুষ শান্ত হয়েও করতে পারে। তার জন্য নিজের পিঠে লোহার বান ফুটিয়ে শূন্যে চড়ক গাছে ঘোরার কি দরকার? মানে এই চরম শারীরিক নিগ্রহের পেছনে সাইকোলজিটা কি? আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। এটা বুঝতে হলে আমাদের আদিম কৃষি ব্যবস্থা এবং উর্বরতার বিশ্বাসের দিকে তাকাতে হবে। লৌকিক বিশ্বাস অনুযায়ী গাজন হলো কৃষি বা প্রজননের দেবতা শিব এবং ধরিত্রী বা পৃথিবীরূপী পার্বতীর বিবাহ উৎসব। মানব উর্বরতা এবং কৃষির উর্বরতার এক প্রতীকী মিলন। আচ্ছা, গাজন শব্দটার উৎপত্তি হয়েছে গর্জন থেকে। গর্জন মানে মেঘের গর্জনের মতো কিছু? ঠিক মেঘের গর্জন নয়, বরং মেঘকে ডাকার জন্য কৃষকের আর্তনাদ বা গর্জন। ও আচ্ছা। বৃষ্টির জন্য খরায় পুড়তে থাকা মানুষের যে হাহাকার, সেটাই গাজন। এবার আসি আপনার ওই চড়ক গাছে শূন্যে ঘোরার কথা। হ্যাঁ, ওই যে বলছিলাম শান্ত হয়ে বসে প্রার্থনা করার বিষয়টা। ঠিক, কিন্তু আদিম মানুষের বিশ্বাস ছিল প্রকৃতিকে শান্ত করতে গেলে চরম ত্যাগের প্রয়োজন। চড়ক গাছে ওই যে শূন্যে পাক খাওয়ার দৃশ্য, ওটা আসলে কোনো সার্কাস বা নিছক খেলা নয়। তাহলে ওটা কি? ওটা হলো জমিতে লাঙল চষা বা বীজ বোনার একটা লৌকিক ভিজুয়াল প্রতীক। দাঁড়ান, পিঠে লোহার আংটা বা বান ফুটিয়ে শূন্যে ঘোরার সাথে লাঙল চষার কি সম্পর্ক? এটা তো কোনো দিক দিয়ে লজিক্যাল মনে হচ্ছে না। লজিকটা রূপক বা মেটাফরিক্যাল। চড়ক গাছে যে মূল কাঠামো, সেটাকে একটা লাঙলের অক্ষ হিসেবে ধরা হয়। বুঝতে পারছি। আর যে সন্ন্যাসী শূন্যে ঘুরছেন, তিনি যেন সেই বলদ বা লাঙলের ফলার প্রতীকী রূপ। ও, দারুণ একটা মেটাফোর তো। হ্যাঁ, কিন্তু এখানে সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হলো ওই বান ফোড়ানো। পিঠ ফুঁড়ে যে রক্ত ঝরে, সেটা আসলে প্রাচীন নরবলি প্রথার এক বিবর্তিত রূপ। নরবলি?
মানে আপনি বলছেন একসময় গাজনে সত্যি মানুষ বলি দেওয়া হতো? আদিম কৃষি সমাজে মানুষের একটা বদ্ধমূল ধারণা ছিল যে রক্তই হলো উর্বরতার সবচেয়ে বড় উৎস। মাটি যখন শুকিয়ে যায় তখন তাকে সতেজ করতে রক্তের প্রয়োজন। বাপরে। তাই ভালো ফসল পাওয়ার আশায় তারা দেবতাকে তাজা রক্ত নিবেদন করত। সভ্যতার বিবর্তনের সাথে সাথে সরাসরি মানুষ কেটে বলি দেওয়ার প্রথা হয়তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ সেটা তো বটেই। কিন্তু সেই চরম ত্যাগের মনস্তত্ত্বটা রয়ে গেছে। এখন মানুষ নিজের শরীর ফুঁড়ে রক্তপাত ঘটিয়ে সেই আদিম বলির শর্ত পূরণ করে। আচ্ছা, আমি সোর্সগুলোতে পড়ছিলাম এর সাথে পৌরাণিক বান রাজার উপাখ্যানও খুব গভীরভাবে যুক্ত। একদম ঠিক। পুরাণে বলা হয় বান রাজা ছিলেন শিবের এক পরম ভক্ত। তিনি নাকি শিবকে সন্তুষ্ট করার জন্য নিজের শরীরকে অজস্র বান বা তীর দিয়ে বিদ্ধ করেছিলেন। ইস, ভাবলেই গায়ে কাটা দেয়। হ্যাঁ, সেই রক্তাক্ত শরীরে তিনি শিবের তাণ্ডব নৃত্য করেছিলেন। সেই মিথটাই গ্রামীণ লোকসমাজে এমনভাবে মিশে গেছে যে আজও চৈত্র মাসে প্রান্তিক কৃষকরা বান রাজার সেই যন্ত্রণাকে নিজেদের শরীরে ধারণ করেন। এটা সত্যি অবাক করা। মানে একটা মিথোলজিক্যাল গল্প কিভাবে হাজার হাজার বছর ধরে কৃষকদের শারীরিক কষ্ট সহ্য করার একটা মেকানিজম হয়ে উঠল। সত্যিই তাই। তবে এই গবেষণাপত্রগুলো পড়তে গিয়ে আমার কাছে শারীরিক ত্যাগের চেয়েও যেটা বেশি চমকপ্রদ মনে হয়েছে সেটা হলো সামাজিক ত্যাগ। সামাজিক কাঠামোটা একদম বদলে যায়। হ্যাঁ, গাজনের সময় এই কৃষিজীবী প্রান্তিক মানুষেরা এমন একটা সামাজিক কাঠামোর জন্ম দেয় যা বছরের অন্য কোনো সময় ভাবাই যায় না। দেখে মনে হয় যেন কয়েকদিনের জন্য পুরো সমাজ ব্যবস্থাটা উল্টে গেছে। আপনি ঠিক জায়গায় হাত দিয়েছেন। গাজনের মূল অংশগ্রহণকারী বা সন্ন্যাসী, যাদের স্থানীয় ভাষায় ভক্ত বলা হয়, খেয়াল করে দেখবেন তারা কারা। হ্যাঁ, আমি পড়ছিলাম সেটা। তারা কিন্তু সমাজের ওপর তলার কেউ নন। তারা মূলত ডোম, বাগদি সম্প্রদায়ের মতো একেবারে প্রান্তিক মানুষ। ঠিক এইখানটাতেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। এই গাজনের কয়েকটা দিন তারাই হয়ে ওঠেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। একদম। তারা বর্ণপ্রথার নিয়ম ভেঙে ব্রাহ্মণের মতো গলায় পবিত্র সুতো বা উত্তরী ধারণ করেন। দেবতার মূল উপাসক হয়ে ওঠেন তারাই। উচ্চবর্ণের মানুষেরা এই কদিন প্রথাগতভাবে এই নিম্নবর্গের সন্ন্যাসীদের নিচে অবস্থান করেন। হ্যাঁ, এটা একটা অদ্ভুত দৃশ্য। এটা তো এক প্রকার সোশ্যাল কার্নিভ্যাল বা সামাজিক উৎসব, যেখানে সব নিয়ম উল্টে যায়। একজন দিনমজুর হয়ে ওঠেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সাময়িকভাবে হলেও তো তারা জাতপাতের শেকলটা ভেঙে ফেলছেন, তাই না? আমরা যদি এর পেছনের বৃহত্তর প্রেক্ষাপটটি দেখি তাহলে বিষয়টা একটু অন্যরকম। বাইরে থেকে দেখলে এটা কি বিপ্লব বা একটা সাম্যবাদী ইউটোপিয়া মনে হতেই পারে। তাহলে আসল ব্যাপারটা কি? সমাজবিজ্ঞানীরা বলছেন এটা আসলে জাতপাত প্রথাকে ভেঙে ফেলার কোনো বিপ্লব নয়, বরং এটি একটি রিলিজ ভ্যালভ বা চাপ কমানোর যন্ত্র হিসেবে কাজ করে। রিলিজ ভ্যালভ মানে প্রেসার কুকারের সিটির মতো কিছু? ঠিক তাই। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সারা বছর ধরে এই প্রান্তিক মানুষদের উপর যে শোষণ ও নিপীড়ন চলে, তার ফলে তাদের মনে ক্ষোভ জমা হতে থাকে। বুঝতে পারছি। যদি এই ক্ষোভ প্রকাশের কোনো রাস্তা না থাকে তাহলে সমাজে সত্যিই একটা রক্তক্ষয়ী বিদ্রোহ হয়ে যেতে পারে। তাই গাজনের এই কয়েকটা দিন উচ্চবর্ণের মানুষেরাই যেন অলিখিতভাবে তাদের এই ক্ষমতাটা ধার দেয়। আচ্ছা। উৎসব শেষ হবার পরদিনই এই সন্ন্যাসীরা আবার তাদের নিজেদের দৈনন্দিন জীবনে, মানে যাকে তারা সংসার বলেন, সেখানে ফিরে যান। সেই ক্ষোভ প্রশমনের মধ্য দিয়েই আসলে সমাজ তার ভারসাম্য বজায় রাখত। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? ক্ষমতাশালীরা কয়েকদিনের জন্য প্রান্তিক মানুষদের একটু সম্মান দিয়ে তাদের ক্ষোভটাকে দমিয়ে রাখত, কিন্তু মানুষ তো শুধু শারীরিক কষ্ট বা সাময়িক সম্মানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। একদমই না, তাদের একটা কণ্ঠস্বর দরকার ছিল। হ্যাঁ, আর আমার মনে হয় ঠিক এই জায়গাটাতেই জন্ম নিচ্ছে বোলান গান। কৃষকরা তাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ এবং প্রতিবাদকে তুলে ধরেন এই বিশেষ লোকনাট্যের মাধ্যমে। আমি যদি বলি, বোলান হলো আসলে সেই সময়কার গ্রামীণ মানুষের নিজস্ব সংবাদপত্র বা গ্রামীণ টুইটার। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। সোশ্যাল মিডিয়া বা টুইটারের মতোই বোলান কাজ করত। বোলানের ইতিহাস ঘাঁটলে দেখা যায় তুর্কি আক্রমণের পর নদিয়া জেলায় এর উৎপত্তি ঘটে। আচ্ছা। পরে আজ থেকে প্রায় 350 বা 450 বছর আগে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের সময়ে এটি ব্যাপক প্রসার লাভ করে। কিন্তু এর সবচেয়ে শক্তিশালী দিকটা হলো, হ্যাঁ, এর যে রং পাঁচালী অংশটা আছে সেটা পড়লে তো রীতিমতো চমকে যেতে হয়। ঠিক,
এই রংপাঁচালিতে আসলে কি হয়? এখানে হাস্যরস ও ব্যঙ্গ বা স্যাটায়ারের মাধ্যমে সমাজের ক্ষমতাশালীদের একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দেওয়া হয়। মানে গোপনে করা সব দুর্নীতির কথা ফাঁস করে দেওয়া। হ্যাঁ, সমসাময়িক সামাজিক অব্যবস্থা, রাজনৈতিক দুর্নীতি, এমনকি বাল্যবিবাহ রোধের মতো সচেতনতার বার্তাও খুব সুন্দরভাবে গল্পের ছলে তুলে ধরা হয়। মানে ধরুন, গ্রামের কোনো এক মাতব্বর গোপনে কোনো দুর্নীতি করেছে, সারা বছর কেউ তার মুখের ওপর কিছু বলার সাহস পায় না। একদম। কিন্তু গাজনের রাতে বোলানের আসরে সেই সাধারণ মানুষগুলোই গানের সুরে সুরে হাসতে হাসতে সেই মাতব্বরের কীর্তি পুরো গ্রামের সামনে ফাঁস করে দিচ্ছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো, এই শিল্পীরা কেউই পেশাদার অভিনেতা বা গায়ক নন। যারা হয়তো দিনে রিক্সা চালান বা মাঠে চাষ করেন, তারাই রাতে অসাধারণ শিল্পী হয়ে ওঠেন। এটি তাদের জীবন যন্ত্রণা লাঘব করার এক শৈল্পিক মাধ্যম। আচ্ছা, এই বিনোদন এবং শিল্পের কথায় যখন আমরা ঢুকেছি, তখন আমি সেই শুরুর বীভৎস দৃশ্যটায় ফিরে যেতে চাই। এই পর্বের মূল ফোকাসটা তো ওখানে। হ্যাঁ, শ্মশান বোলান। ঠিক। বোলানের 4টে মূল প্রকারভেদের একটি হলো এই শ্মশান বোলান বা পোড়ো বোলান। আমার পরিষ্কার প্রশ্ন হলো, একটা মানুষ কেন মাঝরাতে শ্মশানে গিয়ে মানুষের মরার খুলি মুখে নিয়ে নাচবে? এই খুলি নিয়ে নাচার পেছনে কি কোনো অতিপ্রাকৃত বা কালো জাদুর বিশ্বাস লুকিয়ে আছে, নাকি এটি নিছকই এক ধরনের গ্রামীণ বিনোদন? এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। দৃশ্যটা এতটাই বীভৎস যে একে কোনো জাদুর রহস্য মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু গবেষকরা স্পষ্ট করে বলছেন যে এর মূলে কোনো ঐন্দ্রজালিক রহস্য নেই। তাহলে কি? বিষয়টা বুঝতে হলে আপনাকে সেই সময়ের আধুনিক বিনোদনের অভাব থাকা গ্রামীণ সমাজের কথাটা ভাবতে হবে। মানুষের মনের ভেতরে ভয়, থ্রিল বা রোমাঞ্চ অনুভব করার একটা সহজাত তাগিদ থাকে। ও, বুঝতে পারছি। মানে যে সমাজে কোনো মাল্টিপ্লেক্স নেই, হরর সিনেমা নেই, সেখানে মানুষের মনে সেই চরম থ্রিল দেওয়ার জন্যই এই আয়োজন। একদম। ভারতীয় নন্দনতত্ত্বে একে বলা হয় বিভৎস রস। সাধারণ কৃষিজীবী মানুষদের মনে থ্রিল তৈরি করার জন্যই লোকশিল্পীরা এই ভিজুয়াল শিল্পরীতির আশ্রয় নেন। আচ্ছা। শিল্পীরা গভীর রাতে শ্মশান থেকে মানুষের মাথার খুলি সংগ্রহ করে আনেন। তারপর মরার খুলি মুখে নিয়ে শরীরটাকে শকুনের মতো ভঙ্গি করে ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য পরিবেশন করে এবং নানা জাদুর খেলা দেখেন। এটা সত্যি একটা জিরো বাজেট ভিএফএক্স এর মতো ব্যাপার। শ্মশান বোলান যেমন দর্শকদের চমকে দেয়, তেমনি বোলান গানের বর্তমান বিবর্তনও প্রাচীন ঐতিহ্যকে দারুণভাবে চমকে দিয়েছে। হ্যাঁ, বিশেষ করে নারীদের অংশগ্রহণের বিষয়টা। ঠিক। ঐতিহ্যগতভাবে তো সখী বোলানে পুরুষ বা কিশোররাই মহিলাদের পোশাক পরে নারী চরিত্রে অভিনয় করতেন, কারণ নারীদের অংশগ্রহণ সামাজিকভাবে নিষিদ্ধ ছিল। হ্যাঁ, ঘাঘরা, ফতুয়া, পরচুলা পরে তারাই নেচে মেয়েলি ঢঙে অভিনয় করতেন। কিন্তু বর্তমানে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আর সেটাই সবচেয়ে দারুণ দৃষ্টান্ত। আর্থিক স্বনির্ভরতার তাগিদে এবং লোকশিল্পকে পেশা হিসাবে নিয়ে এখন নারীরা সরাসরি এতে অংশ নিচ্ছেন। আমি সোর্সগুলোতে দেখলাম, নদিয়া জেলায় সম্পূর্ণ মহিলাদের দ্বারা গঠিত একটি নারী বোলান দলও আত্মপ্রকাশ করেছে। হ্যাঁ, কারণ একটি লোকসংস্কৃতি তখনই টিকে থাকে যখন তার সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। সমাজ বাধ্য হয়েছে নারীদের মেনে নিতে। পুরুষদের নারী সাজার যুগ পেরিয়ে আজ নারীদের নিজেদের গল্প নিজেদের কণ্ঠে বলার এই সুযোগ আসলে গ্রামীণ সমাজ কাঠামোর এক আধুনিক রূপান্তর। একদম। নারীদের এই পেশাদার অংশগ্রহণ প্রমাণ করে যে বোলান কোনো মৃত ঐতিহ্য নয়, এটি একটি জীবন্ত শিল্প। আজকের এই পুরো আলোচনাটা যদি আমরা একটু সারসংক্ষেপ করি, চড়কের রক্তাক্ত বানঘোড়া থেকে শুরু করে শ্মশান বোলানের মরার খুলি এবং পরিশেষে নারীদের মঞ্চে আগমন। গাজন ও বোলান শুধু কোনো উৎসব নয়, এটি হলো বাংলার গ্রামীণ প্রান্তিক মানুষের অস্তিত্ব, টিকে থাকার লড়াই এবং আত্মপরিচয়ের এক শক্তিশালী দলিল। একদম ঠিক বলেছেন। এর গভীরে লুকিয়ে আছে কৃষকের হাহাকার এবং বেঁচে থাকার এক অদ্ভুত জিদ। সত্যিই তাই। বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটি নতুন ভাবনার কথা বলতে চাই। ঐতিহাসিকভাবে গাজন ও বোলান গ্রামীণ বাংলার সামাজিক ক্ষোভ প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে কাজ করেছে, সমাজকে বেঁধে রেখেছে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে, যেখানে মানুষের জীবন ক্রমাগত ভার্চুয়াল এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, সেখানে কি
মাটির গন্ধ মাখা এই গভীর সামষ্টিক বন্ধনগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে? সেটাই একটা বড় প্রশ্ন। নাকি স্মার্টফোনের স্ক্রিনের চেয়েও শক্তিশালী এই গর্জন আধুনিকতার ভিড়ে টিকে থাকার কোনো নতুন ভাষা খুঁজে নেবে? বিষয়টি সত্যিই ভেবে দেখার মতো। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি।